সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পথ দুর্ঘটনায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু, পুলিশের গাড়িতে ভাঙচুর, ঘটনা ঘিরে হুলস্থুল। পথ দুর্ঘটনায় গুরুতর জখম পরীক্ষার্থী, চোট লাগায় শেষ পর্যন্ত দেওয়া হলো না জীবন বিজ্ঞান পরীক্ষা। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জোর কদমে চলছে প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তৃণমূল নেতার। মঙ্গলবার রাত্রিবেলায় গোশালা মোড় জাতীয় সড়কে বাইকে করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূলের জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। গুরুতর জখম হয় মেয়ে, তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কন্টেনারটি পিছন থেকে বাইকে ধাক্কা মেরে অনেক দূর টেনে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোশালা মোড়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে আনে। আমরা প্রায় 10টা নাগাদ সংবাদ পাই যে আজকে আমাদের পাহাড়পুর তথা প্রাক্তন তিনি যুব সভাপতি ছিলেন, দীর্ঘদিনের দলের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে তার এই মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে হারাইলাম আজকে, যেটা হচ্ছে আগামী নির্বাচনে আমাদের সদর 2-এ একটা বড় দলীয় কর্মীকে হারাইলাম। দুঃখিত, এই জন্য আমরা খুব মর্মাহত। আগামী বিধানসভা নির্বাচন আছে আমাদের সামনে। এই কয়েক মাসের মধ্যে একজন আমাদের প্রাক্তন যুব সভাপতি, বর্তমান তিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের বর্তমান ব্লক সভাপতি সদর 2-এর। তাই আমরা আজকে শোকাহত তাকে হারার পর। দিনের দলীয় কর্মী লুৎফর রহমান, আমরা একসঙ্গে কংগ্রেস করেছি, পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর রহমান। আজ 4 ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম, একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই। ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম 10তলা সুপার স্পেশালিটিতে এবং এসে দেখতে পারলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল, কোনো একটা ট্রাক বা ট্রেলার, জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা, গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি শিহরিত হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটা সত্যি আতঙ্কের, তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা মোড় থেকে আসাম মোড়ের ডিস্টেন্স কম করার পরে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল। এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা। কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ, এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে। আমি লুৎফরের পরিবারের পাশে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এই হারানোটা কোনো মতেই এই হারানোর ব্যাখ্যা করা যায় না। তার কারণ লুৎফরের মতো একটা একনিষ্ঠ কর্মী, যার সঙ্গে গত 4 ঘন্টা আগেও তার সঙ্গে আমার রাজনৈতিক আলোচনা হলো এবং যখন এসে তার নিথর দেহটা আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে দেখলাম, আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমার চোখের জলে আমি তাকে শেষ বিদায় জানাতে পারবো কিনা জানি না, কিন্তু সে তো চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্য জলপাইগুড়ি জেলা বা শহর ব্লক তৃণমূল কংগ্রেস বলুন বা জেলা তৃণমূল কংগ্রেস, তার আমাদের জন্য একটা বিরাট। আর কিছু বলার নেই। কটা গাড়ি ভাঙচুর হয়েছে আমি সেটা এখনো চলছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, সেটা এখন বলা। কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সেটা তো রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, লোককে দেখা হচ্ছে, সিসিটিভি
ফুটেজ দেখা হচ্ছে। সেটা আমরা দেখছি। পথ দুর্ঘটনায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু, পুলিশের গাড়িতে ভাঙচুর, ঘটনাকে ঘিরে ব্যাপক হুলস্থুল কাণ্ড। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। বুধবার দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সকলকে শান্ত থাকার আবেদনের পাশাপাশি জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার নিজের এলাকায় এই দুর্ঘটনার মৃত্যুর ঘটনার প্রতিরোধে যজ্ঞের আয়োজনের কথা জানিয়েছেন বিধায়ক খগেশ্বর রায়। কীভাবে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তখন আমি পরশুদিন কলকাতায় গেছিলাম, গতকাল ব্যাক করলাম। আমাদের বিসিডাব্লিউ কমিটির চেয়ারম্যান, আমি স্ট্যান্ডিং মিটিং ছিল। আমি খবর পেলাম ঠিক তখন 11:10। আমাকে ফোন করলো হচ্ছে অরিন্দম ব্যানার্জি, আমাদের যে ব্লক সভাপতি, যে কাকু শুনছো যে এরকম লুৎফুত অ্যাক্সিডেন্টে মারা গেল, সর্বনাশ। মানে কী বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু ট্রেন একটু তোমরা নিশ্চয়ই যে তুমি করে বলছি, ট্রেন এত কুয়াশা ছিল, আজকে লেট হলো। ট্রেনের বাদ দিয়ে আমি সাথে চলে আসলাম। এবং সত্যি ও লুৎফর রহমান ছোট্ট ছেলের মতো ছিল, সবসময় কাকা বাবা করে ডাকতো, আমার বাড়িয়ালিকেও মা করে ডাকতো। হেমাস্তা ও যখন যুব সভাপতি ছিল তখনও দলে যেভাবে কাজ করেছে। তারপরে কিছুদিন গ্যাপ গেল, 1 মাস হলো, 1 মাসও এখনও হয়নি। ও আমাদের সদর ব্লকের আমাদের মাইনরিটি সেলের সভাপতি হলো। সভাপতি হওয়ার পরে বিভিন্ন জায়গায় আমার কাছেও গিয়েছিল, আশীর্বাদ নিতে গেছে। কিন্তু এরকম ঘটনাটা যে ঘটবে গতকাল, আমি ঘুণাক্ষরে চিন্তা করতে পারিনি যে এরকম একটা তাজা তরতাজা মানুষ। ছবিটা দেখতেছি, বিভিন্ন সাংবাদিকরা পাঠিয়েছে, মানে দেখে চোখে জল আসে। মানে এত আমাকে ভালোবাসতো, আবার যে কোনো ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতো। তার জন্য কিন্তু আজকে ছুটে এসেছে। এখন তার বাড়িতে যাচ্ছে, বৌমা, তার মেয়েটাও হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখা করতে যাব। প্লাস তার বাবা আছে, তার বউ আছে, তার সঙ্গে দেখা করবো। তারপরে নিশ্চয়ই যাতে তাড়াতাড়ি কী করে, আমি অলরেডি এখানে আইসি সাহেবও আছেন আমার, এবং যারা ডাক্তার, যারা পিএম করে পোস্টমর্টম করে, যাতে তাড়াতাড়িটা করতে পারে, তাড়াতাড়ি যাতে এরা ডেড বডিটা নিয়ে গিয়ে যাতে তাড়াতাড়ি কবরস্থান করতে, তার একটা ব্যবস্থা। তোমরা তো জানো কি না, আগামীকাল আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন ওই 3টা ছেলে যে মারা গেছে, আমি কলকাতা গেলাম, তখন মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম যে রাজগঞ্জ বিধানসভা এত তরতাজা ছেলেগুলো অ্যাক্সিডেন্ট মারা যায়, তাহলে কী করে এটা উপশম হবে। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে আগামীকাল একটা যজ্ঞ করব। আগামীকাল একটা বিরাট যজ্ঞ করবো, ঘোষণা করবো। হ্যাঁ, কোথায়? সেটা পাতিলা বাসা কালীবাড়ি মন্দিরে। সবাইকে অলরেডি মেসেজ দেওয়া আছে। করবো, ঘোষণা করবো, যাতে কেউ যেন অ্যাক্সিডেন্ট, অল্প বয়সে বয়স্ক হোক, যাই হোক, কেউ যেন অ্যাক্সিডেন্টে মারা না যায়। তার জন্য আগামীকাল আমি একটা যজ্ঞ করবো। কিন্তু বললাম যে যেটা যে কোনো ঘটনা ঘটলে পরে কিছুটা গণ্ডগোল হতেই পারে, সেটা আইন আছে, পুলিশ আছে, পুলিশ দেখবে। গ্রেপ্তার হয়েছে 2 জন। আমি তো বললেন সেটা প্রশাসন, পুলিশ আছে, পুলিশই। আর কোনোদিন এর আগে তো বলোনি তোমরা। নিশ্চয়ই তোমাদের কথা মতো আমরা যেটা জানতে পারলাম যে ট্রাফিক ঠিকমতো থাকে না, পাহাড়পুরে থাকে না, গোসালা মোড়ও থাকবে না। নিশ্চয়ই পরবর্তী ধাপে আমি নিশ্চয়ই যারা পুলিশ প্রশাসনে আছে, ট্রাফিকে যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আলোচনা করব যে সবসময় যেন, বিশেষ করে এই 2টা আসাম মোড় এবং গোসালা মোড় প্লাস হচ্ছে পাহাড়পুর আর ইঞ্জিনিয়ারিং কলেজ করে, ওইটা একই পাশাপাশি, যাতে সবসময় ট্রাফিকে থাকে, তার একটা ব্যবস্থা করা। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলো এক পরীক্ষার্থী। মাথা ও ঘাড়ে চোট লাগায় শেষ পর্যন্ত দেওয়া হলো না তার জীবন বিজ্ঞান পরীক্ষা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন সকালে ফুলবাড়ির কালাঙ্গিনী এলাকা থেকে পরীক্ষা দিতে বেরিয়েছিল সাবানা খাতুন নামে এক ছাত্রী। সে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল বন্ধুনগর ডিএন উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, সকালে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর ফুলবাড়ি আমায়তিঘি এলাকায় একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় লুটিয়ে পড়ে সে। মাথা, ঘাড় ও পিঠে গুরুতর চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে তার মাথায় একাধিক সেলাই পড়ে। পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা হিসেবে তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু সময় পরীক্ষাও দেয় সাবানা, কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বমি শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
রাস্তা ক্রস করার সময় এরকম হয়ে গেছে। কি গাড়ি সাথে লাগছে? স্কুটি, ওর মা বুঝতে পারেনি, পিছন দিয়ে যে গাড়ি আসছে ওর মা বুঝতে পারেনি, মানে হেঁটেই যাচ্ছে, হেঁটে পার হচ্ছিল রাস্তা, তারপর স্কুটি এসে স্কুটি এসে মারি দিছে। ওর মেয়ের উপরেই বুকের মধ্যে পড়ছে, কোথায় চোট লেগেছে? বুকে লাগছে, পিঠে লাগছে, মাথায় লাগছে। সেলাই করেছে? হ্যাঁ সেলাই করেছে, 4টা সেলাই করছে মাথায়। পরীক্ষা দিতে পারলো কি? না পারেনি, শুধু 4টা প্রশ্ন উত্তর করছে আর পারছে না, উল্টি আসছে সে বারবার। হ্যাঁ। কোথায় নিয়ে যাওয়ার? নিউটিয়াতে নিয়ে যাবে। কি হবে আপনার? ভাগ্নি হবে আমার। কি নাম? এই সাবানা পারবিন। কোথায় বাড়ি? চেক পোস্টে এটা, ফুলবাড়ি হাই স্কুলে পড়ে। ফুলবাড়ি হাই স্কুল। বন্ধুনগর আসছিল? হ্যাঁ পরীক্ষা ছিল বন্ধুনগরে। বন্ধুনগর ডিএন হাই স্কুল যে ভেন্যু, এই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছিল ফুলবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তো এই সাবানা খাতুন বলে একটি মেয়ে, ও বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমি রিপোর্ট পেলাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন অভিষেক স্যার, উনি ব্যাপারটা আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি সেন্টার ইনচার্জকে জানিয়ে এখানে পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা সেটা বলেছি। তো ওনার হেডমাস্টার মশাই মানে ইমিডিয়েটলি ওকে ওই মহারাজা হসপিটালে নিয়েছিল। ওখানে হেডমাস্টার মশাই গিয়ে দেখলো মেয়েটি পরীক্ষা দেবে এবং গার্জিয়ান বলছে পরীক্ষা দিতে আমরা রাজি আছি। তখনই আমরা এখানে ছুটে আসলাম। যেভাবে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে সব সিল প্যাকেটে কোশ্চেন এবং খাতা এবং লেডি ইনভিজিলেটর, লেডি পুলিশ নিয়ে আমরা এখানে উপস্থিত ছিলাম আগে থেকেই। তারপরে ওরা পৌঁছানোর সাথে সাথেই ডাক্তারবাবু দেখলেন, ডাক্তারবাবুর পরামর্শ নিলাম। উনি বললেন যে হ্যাঁ, যেহেতু পরীক্ষা দিতে চাইছে, তো অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইনজুরি খুব একটা কম আর কি, ভেতরে হয়তো কিছু হতে পারে। কিছুক্ষণ লিখলো, লেখার পরে দেখছি বারবার বমি করতেছে। এই বিষয়টা ডাক্তারবাবুকে জানানো হল। উনি অবস্থা দেখে বললেন যে বেশি রিস্ক না নেওয়াই ভালো, কারণ এটা তো প্রাথমিক হসপিটাল। উনি এখন আপাতত পরীক্ষাটা আর দিতে পারলো না বাচ্চাটা আর কি। মাথায় দেখলাম চোট রয়েছে। হ্যাঁ মাথায় চোট রয়েছে, সেটা এখন সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা তো ব্যান্ডেজের মধ্যে ছিল। আর ওটাতে ডাক্তারবাবুদের ব্যাপার, ওনারা বুঝতে পারবেন কি হয়েছে। পরীক্ষাও মোটামুটি 2-1টা প্রশ্ন অ্যাটেন্ড করেছে, মানে প্রচন্ড আগ্রহ আছে মেয়েটার, এটাই ধন্যবাদ। কিন্তু বেচারা কমপ্লিট করতে পারলো না আর কি। এখন আমাদের যে বোর্ডের যে মানে জলপাইগুড়িতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ওটা হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল। সেখানেও আমি যোগাযোগ করলাম, ওখান থেকে বললেন যদি ওরা এখানে আসে তাহলে পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু মেয়ে আর কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না। গার্জিয়ানে বলছে যে আমাদের নিউটিয়াতে আমরা আগেই একবার দেখিয়েছি, আমরা ওখানেই নিয়ে যাব। টেবিল চেয়ার ভাঙতে পারে কিন্তু জাস্টিস ভাঙবে না। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়া শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। গত 17ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়। আজ থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া। উপস্থিত হন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি পার্থসারথী সেন, বিচারপতি শম্পা সরকার প্রমুখ। বিচারপতি শুভ্রা সেনও উপস্থিত ছিলেন। এদিন ডিভিশন বেঞ্চে বসেন প্রধান বিচারপতি সুজয় পাল আর বিচারপতি পার্থসারথী সেন। প্রধান বিচারপতিকে এদিন সংবর্ধনা জানায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশন। সেখানে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। আজকে একটা ঐতিহাসিক দিন তো বটেই। এই যে নতুন বিল্ডিংটা হলো হাইকোর্টের স্থায়ী ভবন, সেখানে আজকে চিফ জাস্টিস হিয়ারিং এর কাজ শুরু করলেন। এটা জলপাইগুড়ির ইতিহাসে তো বটেই, অনেক জায়গায় এরকম হয় না যে চিফ জাস্টিস নিজে এসে এখানে কাজ শুরু করলেন। তো জুডিশিয়াল বিজনেস শুরু হওয়ার আগে কোর্টের তরফ থেকে চিফ জাস্টিসকে ফেসিলিটেট করার জন্য একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়, যেখানে 3 জন বক্তা হিসেবে রাখা হয়। খুব সংক্ষিপ্ত বক্তব্য। বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী, ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার। আমরা বক্তব্য রাখার পরে চিফ জাস্টিস তার বক্তব্য শুরু করেন, সংক্ষিপ্ত বক্তব্য। সেই বক্তব্য প্রসঙ্গে অন্যান্য যা বলার তা তো বললেনই, জুডিশিয়াল সিস্টেমটা কেমন হওয়া উচিত ইত্যাদি। তার সাথে তিনি পুরোনো দিনের একটা ঘটনা বললেন। যিনি মধ্যপ্রদেশের লোক, বললেন যে মধ্যপ্রদেশ যখন স্টেট হলো, স্টেট রিঅর্গানাইজেশন কমিটি অনুযায়ী
তখন মধ্যপ্রদেশে হাইকোর্ট শুরু হয় এবং সেই হাইকোর্টের ইনফ্রাস্ট্রাকচার ততটা ভালো ছিল না। সে সময় মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস হেদায়েতুল্লাহ, যিনি পরবর্তীকালে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন। হেদায়েতুল্লাহ একটা চেয়ারে বসতে গিয়ে পড়ে যান, তো উঠে দাঁড়িয়ে উনি বলেন যে আমি পড়ে যেতে পারি, কিন্তু বিচার ব্যবস্থা কখনো পড়ে যাবে না, বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে। এই কথাটা বলে উনি এ কথাটাই বলতে চাইলেন যে বিল্ডিং ব্যবস্থা যেরকমই হোক না কেন বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে। সেই জায়গায় এটা তো একটা স্প্লেন্ডিড ইনফ্রাস্ট্রাকচার। এই প্রসঙ্গে এটা উনি উল্লেখ করলেন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো খুশি। একটা ঐতিহাসিক দিন, আজ জলপাইগুড়ির ইতিহাসে ঐতিহাসিক দিন। আজকে সার্কিট বেঞ্চ তার নিজস্ব ভবনে বসবে এবং আজকে ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি এসেছেন, তিনি 192টা মামলার শুনানি আজকে শুনবেন। এবং আরেকটা তিনি যে বক্তব্য দিয়েছেন আজকে, সেটাও একটা তাৎপর্যপূর্ণ আছে যে চেয়ার বেঞ্চ ভেঙে যাবে কিন্তু বিচার ব্যবস্থা কখনো ভাঙবে না। সম্বর্ধনা আমরা 4:30টার সময় দেবো, হাইকোর্ট থেকে সম্বর্ধনা দেবে। আমাদের বাস স্টেশনের রুমে তাকে আপ্যায়ন করবো, আমরা আসতে বলেছি, 4:30টায় আসবে। এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে এটা লেখা থাকবে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের লিটিগেন্ট আগামী দিনে যে সুবিধা পাবে, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার একটা কেস রয়েছে, আমি এই পূর্ণভূমিকে আমি প্রণাম জানাই। আমরা খুবই ভাগ্যবান যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সার্কিট বেঞ্চ পেয়েছি। এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের দীর্ঘদিনের কষ্ট, কলকাতা হাইকোর্টে যাতায়াত করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। আজকে আমি 4 বছর থেকে কলকাতা হাইকোর্টে দৌড়াদৌড়ি, ট্রেনের টিকিটের ঝামেলা, সবার জন্য তো সম্ভব না ট্রেনের টিকিট কাটাও। যারা প্রান্তিক মানুষ রয়েছেন তাদের পক্ষেও খুব কষ্টকর। আমি আসছি আলিপুরদুয়ার থেকে, সেই ভোরবেলা 5টার সময় রওনা দিয়েছি, এখানে আসছি। অনেকটা সুবিধা হলো, অনেকটা সুবিধা হলো, অনেক কমিউনিকেশনও ভালো এবং আমরা মানে প্রচন্ড খুশি। প্রথম কেস আপনারই পড়ছে? প্রথম কেস আমার পড়েছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। প্রধান বিচারপতিও আছে? হ্যাঁ, শুনেছি, খুব গর্বের ব্যাপার এটা, আমি ভীষণ লাকি। 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জোর কদমে চলছে তার প্রস্তুতি। জলপাইগুড়ি জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 16,000। তবে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি বলেই খবর। পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা প্রায় 9,000, ছাত্রের সংখ্যা 7,000। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র 71টি, মূল পরীক্ষা কেন্দ্র 17টি। মূল পরীক্ষা কেন্দ্রে সব জায়গায় পরীক্ষা পরিচালনা করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য থাকছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এলাকা ভিত্তিক মোবাইল ভ্যানও থাকছে। পরীক্ষা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মাইক কিংবা বিভিন্ন রকমের জের বক্সের দোকানপত্র বন্ধ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত বাস পরিবহনের ব্যবস্থা থাকছে। রাস্তায় বাড়ানো হয়েছে ট্রাফিক সংখ্যা। বনবস্তি এবং চা বাগানের পরীক্ষার্থীদের সুবিধায় বাড়তি ব্যবস্থাও থাকছে। বনবস্তির পরীক্ষার্থীদের সুবিধার্থে দুর্ঘটনা এড়াতে পরীক্ষার দিনগুলি বন দপ্তর বাড়তি নিরাপত্তা নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। চা বাগানের পরীক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকছে। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ভৈরব বর্মন জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের আগামী 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের সারা পশ্চিমবঙ্গে। আমাদের জলপাইগুড়ি জেলায় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সার্থক করে তোলবার জন্য সমস্ত দিক থেকে আমাদের প্রস্তুতি সারা হয়ে গেছে। আমাদের জেলা প্রশাসন, আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক, সেকেন্ডারি এডুকেশন এবং আমাদের জলপাইগুড়ি জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ডিএসসি মেম্বার্স, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার সকলকে নিয়ে আমাদের সমস্ত রকমের প্রস্তুতি আমরা সেরে ফেলেছি। এবং আমাদের এই পরীক্ষা এবার একটু বিশেষত্ব আছে। আসলে আমাদের এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 ধরনের পরীক্ষার্থী
এবার পরীক্ষায় বসছে। আমাদের ওল্ড সিলেবাস যেটা 3 ঘন্টার পরীক্ষা ছিল তারাও আমাদের এবার পরীক্ষায় বসছে এবং উচ্চ মাধ্যমিক আপনারা সকলেই জানেন সেমিস্টার প্রথা চালু হয়েছে। এবার রেগুলার সেমিস্টার 4-এর ক্যান্ডিডেট তারা মূলত তাদের বসছেন এই পরীক্ষায়, তাদেরও পরীক্ষা হবে এবং আমাদের 2025 সালে যে সেমিস্টার 3 পরীক্ষা হয়েছিল সেখানে যারা বিভিন্ন সাবজেক্টে তারা কোয়ালিফাইং মার্কস অর্জন করতে পারেনি তাদের এবার সুযোগ থাকছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সাম। এই 3 ধরনের পরীক্ষার্থী এবার থাকছে। আমাদের জলপাইগুড়ি জেলায় এবার মোট পরীক্ষা কেন্দ্র 71টি এবং আমাদের এবারে এই জলপাইগুড়ি জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি আছে এবারও এবং আমাদের 71টি মূল পরীক্ষা কেন্দ্র এবং 17টি হচ্ছে আমাদের মেইন সেন্টার হিসেবে তারা কাজ করছে। আর মানে কি থাকছে মানে নিরাপত্তা বা পরীক্ষার্থীদের জন্য কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশাসনের তরফ থেকে যা যা সতর্কতামূলক পথ অবলম্বন করা হয়ে থাকে সেগুলো সমস্তই থাকছে, বজায় থাকবে। আমাদের ভেন্যুগুলোতে সিসিটিভির সার্ভেলেন্স থাকবে এবং আমাদের 10টা থেকে মূলত পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। প্রথমে সেমিস্টার 4 এবং ওল্ড সিলেবাসের পরীক্ষা এবং তারপরে 1টা থেকে 2:15 হবে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং আমাদের এই 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পরিবহন দপ্তর থেকে সরকারি বাস পরিষেবা এবং বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং আমাদের এই যে চা বাগান অঞ্চল এবং বনাঞ্চলে বা বনবস্তি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা কেন্দ্রে আসবে তাদের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা থাকছে এবং ছাত্রছাত্রীদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট গাড়ি তাদেরকে এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে এবং চা বাগানে ছাত্রছাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই অকাল হোলি উৎসবে মেতে উঠল পড়ুয়ারা। নির্বিঘ্নে শেষ হলো এবারের মাধ্যমিক। 2রা ফেব্রুয়ারি থেকে এবছরের অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ দিনে ছিল জীবন বিজ্ঞান। 12ই ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শেষের পর জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দেখা মিলল রং খেলার উল্লাস। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 35,888 জন। পাশাপাশি জেলায় মোট 94টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারেও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল। ভালো হয়েছে, সব কমন আসছে, যেগুলো পড়ছি সেগুলোই আসছে। নিউরন কমন ছিল, নিউরন প্র্যাকটিস করছিলাম, নিউরনের ছবি আঁকতে দিয়েছিল। ওভারঅল খুবই ভালো কোশ্চেন করেছে। দুয়ের কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিয়েছিল কিন্তু লেখা এক্সপেক্ট কত করেছো? এক্সপেক্ট 85 to 90। এখন কিভাবে সময় কাটাবে? পরীক্ষা তো আজকে শেষ হলো। সময় কাটাবো, এক সপ্তাহ তো একটু রেস্ট নেব, তারপরে প্রিপারেশন নেব 11-এ কোন স্ট্রিম নিব, কোনটা নিলে পরে ভালো হবে আমার জন্য সেই বিষয়ে একটু দেখবো, আলোচনা করবো বাড়ির লোকের সাথে, সবার পরিকল্পনা নিব। প্রশ্নপত্র কেমন এসছে? বলছি যে রং খেলা এবং সামনেই হোলি, বন্ধুদেরকে এর পরবর্তীতে পাবে কিনা একটা সন্দেহ রয়েছে। এই মজাটাই কতটা উপলব্ধি করছো? উপলব্ধি মানে আজকে তো লাস্ট, সবাই মিলে তো একটু মজা লাগছে কিন্তু আবার একটু কষ্ট হচ্ছে কারণ সবাই আলাদা হয়ে যাবে। আর আজকে তো পরীক্ষা শেষ হলে এখন সময় কাটাবে কি করে? কি বিষয় বলবো? কি করে? আমি একটু ঘুরবো বন্ধুদের সাথে, টিভি দেখবো, মুভিজ দেখবো আর বাবা কম্পিউটার শিখবো, এইসব করেই মানে। প্রশ্নপত্র কেমন এসছে? প্রশ্নপত্র ছিল লাইফ সায়েন্স, ভীষণ ভালো হয়েছে। আর শেষ পরীক্ষাটা এত ভালো হবে ভাবতে পারিনি, আমি খুব খুশি। আর এতদিনের অবসান ঘটেছে, অবশেষে মানে পরীক্ষাটা আসবে করে অবশেষে চলেও গেল পরীক্ষাটা। তো ক্লাস 10-এরও শেষ হলো, এখন নতুন স্কুল, নতুন সব কিছু, নতুন সিলেবাস, সব কিছু নতুন শুরু হবে। তবে এই জিনিসগুলোকে খুব মিস করবো আর খুব এনজয় করেছি। আর টেনশনও ছিল যেমন, একটা এনজয়মেন্টও ছিল মনের ভেতর, যেহেতু ফার্স্ট পরীক্ষা ছিল। ভীষণ ভালো হয়েছে, শেষ পরীক্ষাটা এত ভালো হবে ভাবতে পারিনি, আমরা খুব স্যাটিসফাইড। হোলি তো এখন অনেক দেরি আছে, আজকে হোলি খেললে কি বিষয়? আজকে হোলি খেলা যাবে, আমাদের লাস্ট দিন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। তিথিভোজন এবার বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকার বিবাহবার্ষিকী কিংবা জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন নয়,
এক ব্যক্তির গুরুর জন্মবার উপলক্ষে ৩০০ জন পড়ুয়ার জন্য সুস্বাদু ভোজনের আয়োজন। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর বাচ্চাদের পাতে পড়ল পাঁঠার মাংস, মুরগির মাংস, ভাত। প্রাথমিক ও মাধ্যমিক দুই বিদ্যালয়ের প্রায় ৩০০ জন পড়ুয়াকে খাওয়ানোর জন্য রান্নার দায়িত্ব তুলে নেন মিড ডে মিলের কর্মীরা। এখানেই শেষ নয়, দুপুরের খাওয়ার আগে পাউরুটি কলা। জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লীর ধর্মদেব হাই স্কুল ও বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ে এমন ছবি দেখা গেল তিথি ভোজনকে ঘিরে। এদিন ওই এলাকার এক ব্যবসায়ী উত্তম মণ্ডল ও স্ত্রী বিশাখা মণ্ডল এদিন তাদের দীক্ষাগুরুর জন্মবার উপলক্ষে পড়ুয়াদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বক্সি বলেন, বিভিন্ন সময়ে তিথি ভোজনের আয়োজন করা হয়। শোনেন, আমি যেখান থেকে দীক্ষিত নিয়েছি সেখান থেকে এরকম কাজ আমি করি, এরকম কাজ আমি করতে আমার ভালো লাগে এবং আমার মনে হয় আমার আশ্রম এরকমই একজন ব্যক্তি, ওনারকে সবাই চেনে না, মূল উদ্দেশ্যই তাই। আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, আমার গোসাইকে সবাই জানুক, সমাধি প্রকাশকে সবাই বুঝুক, সবাই যাতে তাকে ভালোবাসে, এর জন্যই আমার উদ্দেশ্য। আচ্ছা, কোথায় কোথায় কী কী মেনুতে রয়েছে? মেনুতে রয়েছে মাটন, চিকেন, আর রয়েছে ভাত, আর টিফিনে রয়েছে স্লাইস কলা। আজকে কেন এই আমার গুরুবার, আজকে আমি যার দীক্ষিত সে আজকের দিনেই জন্মগ্রহণ, মানে মঙ্গলবার ওনার জন্মদিন, মানে জন্মবার, জন্মদিন নয়, জন্মবার। সেই উপলক্ষে কোথায় কোথায় মানে এরকম আয়োজন করা হয়েছে? আমি তো আয়োজন করি না, করে উনি। আমার যেরকম পৌষে পূর্ণিমায় আমাদের অষ্টপ্রহর হয়। আজকে কোন কোন স্কুলে করা হয়েছে? আজকে হাই স্কুল, প্রাইমারি স্কুল। কোন স্কুল? হাই স্কুল, ধর্মদেব আর বালাপাড়া উচ্চ বিদ্যালয়। তৃতীয় ভোজন হচ্ছে আমাদের বিদ্যালয়টা যেই জায়গাটার মধ্যে আছেন আর কি, মানে বিবেকানন্দ পল্লী। এই বিবেকানন্দ পল্লীর এই বাসিন্দা এই আমাদের এই উত্তম মণ্ডল, উনি পেশায় একজন ব্যবসায়ী। তা ওনার যে গুরুমন্ত্রে উনি দীক্ষিত, এই সমাধি প্রকাশ অরণ্য মহারাজ, মানে ওনার আজকে ওই জন্মদিবস উপলক্ষে উনি আমাদের স্কুলের বিদ্যালয়ে এসে ওই বাল্যভোজনের ব্যবস্থাটা করেছেন। ওই উনি মাংস দুরকম ব্যবস্থা করেছেন, খাসির মাংস এবং মুরগির মাংস দুটোই আছে। যারা খাসির মাংস খায় না আর কি, তারা ওই মুরগির মাংস, যারা মুরগির মাংস খেতে চান না তাদের জন্য খাসির মাংস। আর আমাদের খাওয়া দাওয়াটা যেমন ওই একটা কুড়ির মধ্যে আমরা দিই। রান্নাটা যেহেতু বৃহৎ আকারে হচ্ছে, সময় লাগবে, ওই কারণের জন্য উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে বা টিফিনের ব্যবস্থাও করেছেন, ওই কলা পাউরুটির ব্যবস্থাগুলো করেছেন যাতে বাচ্চারা খিদায় কষ্ট না হয়। এই প্রথম কি তিথি ভোজন আমাদের বিদ্যালয়ে কিন্তু প্রথম নয়। তিথি ভোজন আমাদের বিদ্যালয়ে বহু বছর ধরেই চলে আসছে। কখনো কোনো শিক্ষক মহাশয়রা যে আছেন বা দিদিমণি যারা আছেন, তাদের যদি ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে থাকে বা তাদের সন্তানদের যদি ওই জন্মদিন হয়ে থাকে, সেই সময় বিদ্যালয়ে তারা কিন্তু বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করান আর কি। কিন্তু যদি তিথি ভোজনের যে মূল যে উদ্দেশ্যটা, যেমন বাইরের যে লোকরা যারা আছেন তাদের সাথে বিদ্যালয়ের যে একটা সম্পর্ক তৈরি করা, সেই জিনিসটাকে যদি আমি মাথায় রেখি তাহলে এটাই সর্বপ্রথম, এবং আমার নজরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টও মনে হয় এটাই ফার্স্ট তিথি ভোজন। ধর্মদেব হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস চন্দ্র বলেন, এই ধরনের উদ্যোগ খুবই সাধুবাদযোগ্য। আজ আমাদের বিদ্যালয়ে এই যে ছাত্রছাত্রী যারা রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে তিথি ভোজনের আয়োজন করা হয়েছে। এই তিথি ভোজনের মধ্য দিয়ে আমরা আজকে ছাত্রছাত্রীদের মিড ডে মিলটা যেটা আছে সেটাকে পালন করবো। তিথি ভোজনে কি কি রয়েছে? তিথি ভোজনে কি আইটেমের কথা বলছেন? তিথি ভোজনে আমাদের ভাত রয়েছে আর দুরকম মাংস রয়েছে। আজকে কতজন রয়েছে এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী? আজকে 120 জন ছাত্র উপস্থিত রয়েছে। এর আগে বাইরে থেকে কেউ এসে এরকম তিথি ভোজন করেছে? না, আজকে এবছর আমাদের মোটামুটি 2 বছরের মধ্যে এবছরই প্রথম তিথি ভোজন আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে হচ্ছে, এবং ওদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করতে পেলাম। আজকে কি তার মনে হচ্ছে আজকে উপস্থিতিটা এর জন্য একটু বেড়েছে। তিথি ভোজনের জন্য এরকম যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা তিথি ভোজন বা বিভিন্ন রকম মানে সচেতনতামূলক যদি অনুষ্ঠান করা যায়, তাহলে ওরাও জাগরিত হবে, এবং মনে হয় ছাত্রছাত্রীদের আমাদের চারপাশের যে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের না আসার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা রোধ করা যাবে বলে আমার মনে হয়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
ভোট সামনে আসতেই যেন নড়ে চড়ে বসল প্রশাসন। রাজনৈতিক দলের পাখির চোখ উন্নয়ন, একে অপরের ভুল ত্রুটি ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাজনৈতিক শিবিরগুলো। দীর্ঘদিনের সমস্যার সমাধান, শানুপাড়ায় সিসি রোডের কাজের উদ্বোধন, দীর্ঘদিনের দাবি পূরণ, খুশি এলাকার মানুষ। রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ, পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যা শ্রীমতী ছায়া ঘোষ, কানু রায়, সন্দীপ বর্মন, অর্চনা বর্মন, তিতলি সূত্রধর। রাজ্য সরকারের আজকে এই ছানুপাড়ায় আমরা আসলাম একটা রাস্তা উদ্বোধনে। আমাদের পাড়া আমাদের সমাধানের যে 10 লক্ষ টাকা রাজ্য সরকারের উদ্যোগে যে দেওয়া হচ্ছে প্রত্যেক সাংসদে, সেখানে এখানে ছানুপাড়ার পঞ্চায়েত সদস্য এখানে আছে। 10 লক্ষ টাকার মাধ্যমে ছোট ছোট সিসি রোডগুলো যেগুলো আছে, যেগুলো দীর্ঘদিন থেকে পড়ে আছে, সেগুলোর বাস্তবায়িত রূপ যে আমাদের সরকারের উদ্যোগ নিয়েছিলেন এলাকাবাসী সবার ভালোর জন্য, যাতে রাস্তাঘাট দিয়ে ভালো রাস্তা দিয়ে সবাই চলাচল করতে পারে। এই উদ্যোগে যেমন রাস্তাঘাট হয়েছে, এরপরে সোলার লাইট হবে, জল হবে, সবগুলো করার জন্য যেমন এলাকাবাসীকেও ধন্যবাদ জানাবো, রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাবো, খড়িয়া অঞ্চলের পক্ষ থেকে আমরা এসেছি, খড়িয়া অঞ্চলের প্রধানকেও ধন্যবাদ জানাবো। আগামীতে যাতে যেগুলো রাস্তা বাকি আছে সেগুলো যাতে আগামীতে আরও আমরা কাজের গতি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এলাকার লোকের মানে কথায় মান্যতা দিয়ে কোন কোন রাস্তা খারাপ আছে, কোন কোন রাস্তা বাকি আছে, সমস্ত কাজ আমরা করার চেষ্টা করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পথ দুর্ঘটনায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু, পুলিশের গাড়িতে ভাঙচুর, ঘটনা ঘিরে হুলস্থুল। পথ দুর্ঘটনায় গুরুতর জখম পরীক্ষার্থী, চোট লাগায় শেষ পর্যন্ত দেওয়া হলো না জীবন বিজ্ঞান পরীক্ষা। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জোর কদমে চলছে প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।